ব্যোমকেশের ঘরের চেয়ারটার একটা পায়া ভেঙে গেছে। আজ সকালে সেটাই হেলান দিয়ে শরীর এলিয়ে বসে থাকতে থাকতে হঠাৎ করেই চেয়ারটা একদিকে কাত হয়ে পড়ল। ব্যোমকেশ পড়ে যেতে যেতে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। কাঠের পায়াটা ভেঙে মেঝেতে পড়ে রয়েছে। আমি বলে উঠলাম, এই সামলে ব্যোমকেশ, লাগেনি তো? না না, আমি ঠিক আছি অজিত। বলেই চেয়ারের সামনে বসে ভাঙা পায়াটা আর গোটা চেয়ারটা দেখতে লাগলো। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ব্যোমকেশকে এমন মন দিয়ে কোনো কিছু দেখতে আমি খুব কমই দেখেছি। বিশেষ করে কোনো কেসের ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করলে তখন এই ব্যাপারটা তার মধ্যে লক্ষ্য করা যায়। আমি তাই শান্ত গলায় আস্তে আস্তে বললাম, ব্যোমকেশ, কি ভাবছ? ব্যোমকেশ যেন অন্য মনস্ক হয়েছিল। আমার কথায় বলল, না, তেমন কিছু না অজিত। এই চেয়ারটা ভেঙে যাওয়াটা দেখতে গিয়ে অনেকদিন আগের একটা কেসের কথা মনে পড়ে গেল। চেয়ারের সাথে কেসের কি সম্পর্ক ব্যোমকেশ? এইখানেই তো সম্পর্ক অজিত। অনেক ছোট ছোট জিনিস অনেক সময় কেসের ক্ষেত্রে অনেক বড় গুরুত্ব রাখে। হয়তো একটা অর্ধেক খাওয়া সিগারেটের টুকরো, একটা ফেলে দেওয়া ডায়েরির ছেঁড়া পাতা, কিংবা একটা ভেঙে যাওয়া চেয়ারের পায়া। চেয়ারের পায়া? একটা ভাঙা চেয়ারের পায়া কিভাবে তোমায় সাহায্য করলো? অনেক আগের কথা অজিত। তোমার সাথে পরিচয় হবার প্রায় বছরখানেক আগের কথা। তখন পুলিশের ইন্সপেক্টর রাখালের সাথে আমার বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। পুলিশ কমিশনারের নির্দেশে বিভিন্ন কেসে আমায় রাখালের সাথে কাজ করতে হতো। রাখালের বদলির পরেই তো তার জায়গায় এখন মিস্টার দাস এসেছেন। যদিও তুমি রাখালের সাথে পরিচিত, তা বলে রাখা ভালো, রাখাল কিন্তু বেশ বুদ্ধিমান আর চটপটে ছেলে। মনে সাহসও অনেক বেশি। তখন এই বাড়িতে আমি একাই থাকতাম। আমার সাথে ছিল পুটিরাম। একদিন নিজের ঘরে বসে চা খেতে খেতে খবরের কাগজে পড়ছি, এমন সময় বাইরের ঘরে এসে কেউ ঢুকলো। পুটিরাম এসে আমায় জানালো একজন আমার সাথে দেখা করতে এসেছেন। তাকে ঘরে নিয়ে আসতে বলতেই ভেতরে ঢুকলেন একজন মধ্যবয়স্ক মানুষ। বয়স ওই 30-এর মতো হবে। চোখে একটা চশমা, মাথার লম্বা চুল ইতস্তত এদিক ওদিক ছড়িয়ে আছে। সাদা জামার এখানে ওখানে বিভিন্ন রং লেগে আছে। ঘরে ঢুকেই ভদ্রলোক উত্তেজিত আর ক্লান্ত গলায় বললেন, আপনি ব্যোমকেশ বক্সী তো? মানে গোয়েন্দা ব্যোমকেশ বক্সী? হ্যাঁ, আমি ব্যোমকেশ বক্সী, কিন্তু আমি গোয়েন্দা নই। আমি সত্যান্বেষী মাত্র। আমি তন্ময় হালদার, একজন চিত্রশিল্পী। পোর্ট্রেট আর অন্য যেসব হাতে আঁকা ছবি এখনকার বাজারে বেশ ভালো দামে বিক্রি হয়, সেসব ছবি আমিই আঁকি। আমার বাড়ি পার্ক স্ট্রিটের কাছে। বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। আমি একটা খুন হতে দেখেছি, কিন্তু খুনিকে দেখতে পাইনি। মানে ব্যাপারটা ভালো করে না বললে আপনি বুঝবেন না। আমার বড় বিপদ সামনে। তার গলায় স্পষ্ট উদ্বেগের ছাপ। আমি বললাম, আগে আপনি একটু শান্ত হয়ে বসুন, এভাবে হবে না। আমায় প্রথম থেকে সবটা খুলে বলুন, তারপর দেখি আপনাকে সাহায্য করতে পারি কি না। ভদ্রলোক বসলেন। তার একটা হাত তখনও মাঝে মাঝে রীতিমতো কাঁপছে। তিনি চেয়ারে বসতেই আমি পুটিরামকে জল নিয়ে আসতে বললাম। জলের গ্লাস রাখতেই তিনি ঢক ঢক করে পুরো জলটা খেয়ে ফেললেন। তারপর পকেট থেকে একটা রুমাল বার করে সেটা দিয়ে মুখ মুছে আবার যথাস্থানে রেখে সামান্য শান্ত হলেন। তারপর বললেন, আমার নাম তো আগেই বলেছি। আসলে আমি আরেকজন চিত্রশিল্পী মনোজ রায়ের সাথে এই ছবির কাজ করে থাকি। ওনার নাম আপনি হয়তো শুনে থাকবেন। ভারতবর্ষ কিংবা তার বাইরেও ওনার ছবি আর কাজ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কয়েক মাস ধরেই আমরা কয়েকটা হিস্টোরিক্যাল ছবির ওপর কাজ করছিলাম। তার মধ্যে গৌতম বুদ্ধ, সম্রাট শাহজাহান, সিরাজদৌল্লা, এরকম অনেকের ছবিই আছে। এই সব ছবি ভারতবর্ষের একটা জায়গায় এক্সিবিশনে যাবে। আমি ওনার সাথে অ্যাসিস্ট্যান্টের মতোই এইসব কাজে সাহায্য করতাম। আমার বাড়ি থেকে ওনার বাড়ি বেশ কিছুটা দূরে, হেঁটে গেলে ওই আধ ঘন্টা মতো সময় লাগে। তো আজকে সকালে একটা দরকারে আমি ওনার বাড়ি গেলাম। একতলায় ওনার শোবার ঘর আর কাজের লোকের থাকার জায়গা, দোতলায় স্টুডিও। আমি মাঝে মাঝেই ও বাড়িতে যাই, তাই সবই আমার জানা।
আমি দুবার দরজা নক করার পরেও যখন কেউ খোলেনি, তখন আমি দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ি। ঠিক এখানে আমি ব্যোমকেশকে থামালাম। বললাম, আচ্ছা, এই যে তন্ময় হালদার নামের আর্টিস্ট, তিনি ও বাড়িতে মাঝে মাঝেই যেতেন বললেন, তাহলে ও বাড়ির কোনো দারোয়ানের উল্লেখ কেন করলেন না? ব্যোমকেশ হাসল, তারপর বলল, আমি নিজেও তাকে এই প্রশ্নটাই করেছিলাম। তার উত্তরে তিনি বলেছিলেন, মনোজবাবুর বাড়িতে কোনো দারোয়ান কখনোই থাকেনি। কোনো সমস্যা ছিল এই বাড়িতে? না, তেমন কোনো ব্যাপার নয়, তবে মনোজবাবু দারোয়ান রাখা পছন্দ করতেন না। তাছাড়া মনোজবাবুর সাথে যে কাজের লোকটি থাকতো সে বেশ শক্ত সমর্থ, তাই তার ভরসাতেই বাড়ি পাহারার কাজটা হয়ে যেত। অনেক বছরের পুরনো বলে বিশ্বস্তও ছিল সে। মানে ওই বাড়িতে মনোজবাবু আর তার কাজের লোক ছাড়া আর অন্য কেউ? আর এই মনোজবাবুর পরিবারের বাকি সদস্য? মনোজবাবুর স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন। বর্তমানে তার ছেলে বাইরে থাকে, তাই বাইরের লোক হিসাবে একমাত্র আমিই তার বাড়িতে যাই। আচ্ছা বেশ, এবার আজকে কি হয়েছে সেটা আমাকে বলুন। পুটিরাম চা নিয়ে আসতেই আমি বললাম, নিন তন্ময়বাবু, একটু চা খেয়ে নিন। কিন্তু ব্যোমকেশবাবু। কোনো কিন্তু নয়, আপনার মন এখনো চঞ্চল হয়েই আছে। আপনি আগে একটু শান্ত হন। তন্ময়বাবু চায়ের কাপ হাতে তুলে নিলেন। তুমি বারবার তাকে শান্ত হতে বলেছিলে কেন? তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। কথা গুছিয়ে না বললে একটা কথা বোঝানোর জন্য অনেক কথা বলতে হয়। তিনি শুধুমাত্র খুন কথাটাই বলেছিলেন। বাকি সব যা বলেছেন তার সাথে খুনের সম্পর্ক আপাতত নেই। তাই একটু শান্ত হলে তিনি হয়তো ভালোভাবে বলতে পারবেন সব। তাই মনে হলো আর কি। তিনি খুন হতে দেখেছেন বলেছেন, কিন্তু খুনিকে দেখেন। এ তো অদ্ভুত কথা। ব্যোমকেশ হাসল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, ওই যে বললাম, অসংলগ্ন কথাবার্তা। কেউ খুন হতে দেখলে তো খুনিকেও দেখবে, এ তো স্বাভাবিক। আসলে কথাটা তিনি বলতে চেয়েছেন, তিনি খুন হবার ঠিক পরেই যিনি খুন হয়েছেন তাকে দেখেছেন, কিন্তু ততক্ষণে খুনি চলে গেছে, তাই খুনিকে তিনি দেখেননি। আচ্ছা, তারপর কি হলো? চা খেয়ে তন্ময়বাবু আবার বলতে শুরু করলেন। আজ সকালে একটা ছবি নিয়ে বসেছিলাম। তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে, এক্সিবিশনের সময় এগিয়ে আসছে। একটা ব্যাপারে একটু কথা বলার প্রয়োজন ছিল মনোজবাবুর সাথে, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মনোজবাবুর বাড়ি যেতে খুব বেশি সময় লাগে না। তার বাড়ি পৌঁছে দেখি বাইরের দরজাটা ভেজানো। এই সময়টা আমি মাঝে মাঝে ও বাড়িতে গেছি, তাই আমি জানি এ সময় কাজের লোকটি বাইরে বাজার করতে যায়। আমি যথারীতি দরজা ঠেলে ঢুকে পড়লাম। ওটা বাড়িটাই আমার চেনা। আমি জানতাম মনোজবাবুকে ওপরের কাজের ঘরে পাওয়া যাবে, তাই দরজা ঠেলে ঢুকলাম কাজের ঘরে। ঢুকে দেখি মনোজবাবু ক্যানভাসের সামনে আমার দিকে পিছন করে বসে। আমি তখনও কিছুই বুঝে উঠতে পারিনি। এখানে বলা ভালো, ঘরের দরজাটা বন্ধ ছিল। আমি ঠেলে ভেতরে ঢুকেছিলাম। ক্যানভাসে তখন বুদ্ধদেবের ধ্যানমগ্ন মূর্তির ছবি অর্ধসমাপ্ত হয়ে আছে। আমি এগিয়ে যেতে যেতে প্রয়োজনীয় কথা বলতে লাগলাম, কিন্তু ও তরফ থেকে কোনো সাড়া পেলাম না। আমি ভাবলাম মনোজবাবু হয়তো সমস্তটাই মন দিয়ে শুনছেন। বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, প্রায় 10 মিনিট আমি সারা ঘরে ঘুরতে ঘুরতে একভাবে কথা বলে গেছি, কোনো উত্তর না পেয়ে। অথচ একবারও মনে হয়নি মানুষটা মৃত। এ সময় আমি ব্যোমকেশকে থামালাম, তারপরে বললাম, তন্ময়বাবু কোনো উত্তর না পেয়েও কোনো সন্দেহ করলেন না, এটা তোমার অদ্ভুত লাগেনি? প্রথমে লাগলেও পরে বুঝেছিলাম তার কোনো দোষ নেই। মাঝে মাঝে এমনটা হতো। তাছাড়া কোনো শিল্পী খুব মন দিয়ে যখন কোনো কাজ করেন বা তার সামনে থাকেন, তখন তার কথা বলার প্রয়োজন বা ইচ্ছে কমই থাকে। তন্ময়বাবু যেহেতু ভালোভাবেই চিনতেন মনোজবাবুকে, তাই তিনি ব্যাপারটাকে স্বভাববশতই স্বাভাবিক বলেই ধরে নেন। তিনি কখন বুঝলেন যে মনোজবাবু খুন হয়েছেন? অনেকক্ষণ ধরে যখন মনোজবাবু সাড়া শব্দ দেননি, তখন ব্যাপারটা একটু খটকা লাগে তন্ময়বাবুর।
তিনি এগিয়ে গিয়ে মনোজবাবুর কাঁধে একটা হাত রাখতেই মনোজবাবুর শরীর মেঝেতে লুটিয়ে পড়ে। তার মাথার একপাশ থেকে চুয়ে পড়া রক্ত তখন তার শরীর বেয়ে পড়ছে, কিন্তু মেঝেতে নামতে পারেনি। এবার ব্যাপারটা দেখে ভয় পান তন্ময়বাবু, তাড়াতাড়ি মেঝেতে ঝুঁকে পড়েন। তারপর আমি ভীষণ ভয় পেয়ে যাই ব্যাপারটা দেখে। মনোজবাবুকে আমি নিজের শিক্ষকের মতোই দেখতাম। তিনি না থাকলে আমার আজকের এই নাম, যশ কিংবা অর্থ কিছুই হতো না। তার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতাম। মানুষটা খুব ভালো ছিলেন, শুধু একটুতেই রেগে যেতেন। এমন অনেকবার হয়েছে যে রাগের মাথায় আমায় অনেক কিছু বলে ফেলেছেন, অথচ তারপর আবার তা নিয়ে নিজেই দুঃখ প্রকাশ করেছেন। তার দুঃখের সবচেয়ে বড় জায়গা ছিল তার ছেলে মনোতোষ। কেন? মনোজবাবু চেয়েছিলেন তার ছেলে তার মতোই একজন চিত্রশিল্পী হবে, কিন্তু সে কোনোদিনই তা চায়নি, বরং সে চেয়েছিল অভিনেতা হতে। কিন্তু মনোজবাবু বলেই দিয়েছিলেন তার কথার বাইরে গেলে তিনি 1 টাকাও তাকে দেবেন না। তাই হয়তো সে অনিচ্ছা সত্ত্বেও আর্ট কলেজে ভর্তি হয়। তবে ঠিকভাবে পড়াশোনা করার বদলে সে সারাদিন সিনেমা আর অভিনয় নিয়েই থাকত। আমি তার সাথে একবার কথা বলেছিলাম। প্রচণ্ড একগুঁয়ে আর রাগী স্বভাবের ছেলে। আমার কথা তো শোনেইনি, উল্টে বলেছিল যদি একবার সিনেমায় চান্স পেয়ে যায়, বাবার টাকার তার আর কোনো প্রয়োজন হবে না। মৃতদেহ দেখে আপনি কি করলেন? কয়েক মুহূর্ত তো ব্যাপারটা বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর যখন বিশ্বাস হয় তখন বুঝতে পারি এবার আমি সমস্যায় পড়তে চলেছি। যদি কোনোভাবে এক্ষুনি কাজের লোকটি ফিরে আসে, সে ভাববে আমিই খুন করেছি। আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসি। বড় দরজা দিয়ে গেট পেরোতেই আমার বুকের ভিতর ভয়ে কেমন একটা করে ওঠে। রাস্তার উল্টো দিক দিয়ে এ বাড়ির দিকেই হেঁটে আসছে কাজের লোকটি, হাতে বাজারের ব্যাগ। আমি তাড়াতাড়ি হেঁটে রাস্তার অন্য পারে চলে যাই। অনেকটা হেঁটে আসার পরে খেয়াল হয় আমার হাতের ব্যাগটা আমি ভুল করে সেই ঘরেই রেখে এসেছি। আপনি পুলিশের কাছে না গিয়ে আমার কাছে এলেন কেন? পুলিশের কাছে গেলে পুলিশ তো আমাকেই সন্দেহ করবে। তার কি কোনো শক্তপোক্ত কারণ আছে? তা জানা নেই, তবে মনোজবাবুর অবর্তমানে তার সমস্ত ছবি এবং এক্সিবিশনের কাজ আমার ওপর বর্তাবে। আর আপনি জানেন এই ধরনের এক্সিবিশন আর ছবি থেকে আয়ের অঙ্কটা নেহাত কম নয়। তার মানে আপনার একটা মোটিভ অবশ্যই আছে। আপনি আমায় সন্দেহ করছেন ব্যোমকেশবাবু? সন্দেহ তো করতেই হবে তন্ময়বাবু, আপনার মোটিভ আর সময় দুইই আছে। তারপর বলুন, আমি কি করতে পারি এবার? আপনি আমার কাছেই বা এলেন কেন? তন্ময়বাবু এবার চেয়ার ছেড়ে উঠে আমার হাত ধরে ফেললেন। তারপর বললেন, আপনি একবার আমার সাথে চলুন, সমস্তটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। তুমি কি করলে ব্যোমকেশ? তুমি কি তন্ময়বাবুকে সন্দেহ করলে? সন্দেহের বাইরে যে কেউই নয়। আপাতত সন্দেহের তালিকায় ছিল 2 জন, তন্ময়বাবু আর সেই কাজের লোক। আমার মনে হলো একবার গিয়ে ব্যাপারটা দেখা দরকার, তাই তন্ময়বাবুকে একটু বসতে বলে দুজনে বেরিয়ে পড়লাম। পুটিরামকে বলে গেলাম দুপুরে রান্না চাপিয়ে দিতে, আমার একটু ফিরতে দেরি হবে। পৌঁছে কি দেখলে? মানে তখনও কি মনোজবাবুর মৃতদেহটা ওভাবেই মেঝেতে পড়েছিল? মনোজবাবুর বাড়িতে পৌঁছেই বুঝতে পারলাম আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। বাড়ির বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে, বাড়ির সামনে লোকজনে ভর্তি। সেসব দেখে তন্ময়বাবু একটু ভয়ই পেয়ে গেলেন। আমায় বললেন, ব্যোমকেশবাবু, পুলিশ আমায় সন্দেহ করবে, ভাববে আমিই খুন করেছি। আমি যাব না, আপনি যান। আহা, ভয় পাবেন না। আপনি যদি কিছু না করে থাকেন তাহলে আপনার ভয় পাবার কোনো দরকার নেই। কিন্তু পুলিশ যদি... তার কথা শেষ হবার আগেই ঘরের দিক থেকে একজন গামছা কাঁধে ফেলা লোক চিৎকার করে বলল, ওই যে দারোগাবাবু, ওই সেই লোক, ওই আমার বাবুকে মেরেছে বাবু। আমি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছি। এবার আমি সেদিকে তাকিয়ে দেখলাম লোকটার ঠিক পাশে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে রাখাল। আমায় দেখেই তার ভুরুটা সামান্য কুঁচকে গেল। তারপর তন্ময়বাবুর দিকে তাকিয়ে বলল, আপনি তন্ময় রায়? আপনি কিছুক্ষণ আগে এ বাড়িতে এসেছিলেন? তন্ময়বাবু ভয়ে কাঁপতে লাগলেন। আমি বললাম, উনি যা জানতে চাইছেন তা ওনাকে বলুন।
তন্ময়বাবু একবার আমার দিকে তাকিয়ে তারপর রাখালবাবুকে বললেন, হ্যাঁ এসেছিলাম, কিন্তু আমি খুন করিনি। আমি আসার আগেই উনি খুন হয়েছিলেন। তা খুনটা করলো কে? উনি তো বাড়িতে একাই ছিলেন। আমি তা জানি না। আমি যখন এসেছিলাম তখন কাউকে দেখিওনি। একমাত্র আপনি এ বাড়িতে এসেছেন। আপনাকে এই বাড়ি থেকে বেরোতে দেখেছে এই কাজের লোকটি। আপনাকে এই খুনি হিসেবে আমরা গ্রেপ্তার করছি। তন্ময়বাবু অসহায় চোখে আমার দিকে তাকালেন। আমি বললাম, কিন্তু রাখাল, তোমার হাতে তো প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই। এই কাজের লোকটি তন্ময় বাবুকে বাড়ি থেকে বেরোতে দেখেছে। তাছাড়া উনি তো নিজেই স্বীকার করছেন সে কথা। বাড়ি থেকে উনি বেরোতে দেখেছেন, কিন্তু খুন করতে তো দেখেনি। অনুমানের ভিত্তিতে আর প্রত্যক্ষদর্শীর কথায় এখন ওনাকে সন্দেহ করা ছাড়া উপায় তো নেই। উনি এই কেসে আমার মক্কেল। সবটা না বুঝে এই মুহূর্তে ওনাকে আমি গ্রেফতার হতে দিতে পারি না রাখাল। দেখো, তোমার বুদ্ধি বা কাজ সম্পর্কে আমার সন্দেহ নেই, কিন্তু এভাবে পুলিশের কাজে তুমি হস্তক্ষেপ করতে পারো না। আমি হস্তক্ষেপ করছি না। আমি বলতে চাইছি, যদি তন্ময়বাবুকে কেউ খুন করতে না দেখেই থাকে, তাহলে খুনি যদি তিনি না হন, তাহলে তাকে গ্রেফতার করাটা কি অন্যায় হবে না? রাখাল একবার তন্ময়বাবুর দিকে তাকালো। তার কপাল আর গাল জুড়ে ঘাম ঝরছে। একভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাখাল বলল, ঠিক আছে, তুমি একবার দেখে নাও। তারপর যদি মনে হয় কিছু পাওয়া যায়নি, তাহলে কিন্তু আমি বাধ্য হব ওনাকে গ্রেফতার করতে। এ তুমি মনে রেখো। আচ্ছা বেশ, তখন আর আমি তোমাকে বাধা দেব না। রাখাল, তন্ময়বাবু আর আমি ঘরের ভিতরে গিয়ে ঢুকলাম। যে ঘরে মনোজবাবুর মৃতদেহ ছিল, সেখানে একটা পুলিশ। মাথার পিছন থেকে রক্ত গড়িয়ে মেঝেতে পড়েছে। চোখ দুটো খোলা, মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট। বোঝা যাচ্ছে মাথায় আঘাত করাতেই মৃত্যু হয়েছে। গোটা ঘরটা ঘুরে দেখলাম একবার। চারিদিকে হাতে আঁকা ছবি ছাড়া একটা বসার চেয়ার আর একটা টেবিল। বাকি গোটা ঘরে ছবি আর ছবি আঁকার সরঞ্জাম। আমি ভালো করে এদিক ওদিক দেখে জানলার কাছে গেলাম। ছবির ক্যানভাসের পাশে দুটো চায়ের কাপ, তার তলানিতে চা পড়ে আছে এখনো। আমি সেগুলো তুলে নিয়ে দেখতে দেখতে হঠাৎ করেই একটা ব্যাপার লক্ষ্য করে রাখালকে ডাকলাম। তাকে ব্যাপারটা দেখিয়ে কাজের লোকটিকেও ডাকলাম। তোমার নাম কি? আগে আমার নাম রামা বাবু। তোমার বাবুর সাথে আজকে কি কোনো মহিলা দেখা করতে এসেছিল? আমি থাকতে তো কেউ আসেনি। আমি যাবার পর আসলে আমি জানি না। তোমার বাবু কি চা করতে পারতেন? না বাবু, আমি তাকে চা করে দিতাম। সকালে চা করে দিয়েছিলাম, বাবু চা খেয়ে কাজ করতে বসলেন। তারপর তো আমি সব কাজকর্ম কইরে বাসন ধুইয়ে বাজারে গেলাম। বাজার করতে তোমার কত সময় লাগে? সে অনেক সময় লাগে বাবু। একদম ভালো জিনিস না খেলে যে গায়ে বল হইবে না। বাবু তো আঁকেন, গায়ে বল আর মাথা পরিষ্কার না থাকলে কি হইবে বলুন তো। তাই বেছে বেছে ভালো জিনিসটাই আনি। আচ্ছা, এখান থেকে বাজার কত দূর? উম, তা প্রায় মিনিট 15 তো হবেই। মানে তোমার প্রায় ঘন্টা খানেকের ওপর সময় লাগে। যদি এই ফাঁকে কেউ বাড়িতে আসে বা খুন করেও যায়, তোমার পক্ষে তা জানা সম্ভব নয়। আচ্ছা, তুমি তো তন্ময়বাবুকে অনেক দিন ধরেই চেনো। তোমার কি মনে হয় তার মনোজবাবুর ওপর কোনো রাগ থাকতে পারে? এবার রামা একটু মিয়ে গেল যেন। তারপর বলল, তা তো মনে হয় না। তন্ময় দাদাবাবু আমার বাবুকে বেশ ভালোবাসতেন। কতদিন বাবু রাগ করে কিছু বলে ফেললে তন্ময় দাদাবাবুকে আমি বলতে গেলে বলতো, বড়রা একটু বকতেই পারে, তাইতে রাগ করার কি আইছে। তন্ময়বাবু আগের থেকে কিছুটা স্বাভাবিক আছেন বলে মনে হলো। আমি রাখালের দিকে তাকিয়ে বললাম, চলো রাখাল, একবার রান্নাঘরটা দেখা দরকার। রান্নাঘরে গিয়ে দেখা গেল চায়ের বাসন রাখা। চা করা হয়েছে তা বোঝাই গেল। একটা ছোট্ট জানলা এ ঘরে আছে। রান্নার জিনিসপত্র বাদে একপাশে পাওয়া গেল একটা প্লাস্টিকের ব্যাগ, তার মধ্যে কয়েকটা কাগজ আর কিছু টাকা। আমি ব্যাগটা তুলে নিয়ে খুলে দেখলাম কাগজটা আসলে একটা হোটেলের বিল আর দুটো সিনেমার টিকিট। রাখাল,
এটা দেখে কি তোমার মনে হচ্ছে তন্ময়বাবু সিনেমার টিকিট আর হোটেলের বিল নিয়ে দেখা করতে আসবেন? রাখাল একটু অপ্রস্তুত হলেও সামলে নিয়ে বলল, যদি কেউ এসেও থাকে, সেই যে খুন করেছে তার নিশ্চয়তা কোথায়? একদমই নেই। ঠিক যতটা নেই তন্ময়বাবুর খুন করাতেও। তাহলে এখন কি করতে চাইছো? বাড়িটা ভালো করে দেখতে হবে, তারপরে এই হোটেলে একবার খোঁজ নিয়েও দেখতে হবে। তাহলে আপাতত তোমার মক্কেল তন্ময়বাবুকে ছেড়ে দিলাম। তবে তার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে কিন্তু তখন তুমি তাকে আর বাঁচাতে পারবে না। আমার যদি মনে হয় তন্ময়বাবু খুনি, আমি নিজেই এই কেস ছেড়ে দেব। তবে আমার মনে হয় আমি হতাশ হব না। রাখালের তত্ত্বাবধানে মনোজ হালদারের মৃতদেহ নিয়ে পুলিশ চলে গেল। যাবার আগে রামা আর তন্ময়বাবু দুজনকেই শহর ছেড়ে না যাবার নির্দেশও দিয়ে গেল। কেসটায় তো তাহলে কিছুই বোঝা গেল না, খুনের মোটিভ আর খুন হওয়ার সঠিক সময়। না, খুনের মোটিভ কী ছিল তা সত্যি তখন বোঝা যায়নি। কারণ রাখাল মৃতদেহ নিয়ে চলে যেতেই আমি রামার সাথে কথা বলে বুঝলাম ঘর থেকে কিছুই চুরি যায়নি, আর ঘরের জিনিসপত্র কিছুই অগোছালো ছিল না। আমি রামার সাথে কথা বললাম। তোমার বাবুর সাথে কি কারুর কোনো শত্রুতা ছিল বলে মনে হয়? আগে না বাবু, বাবু তো কারুর সাথে পাশে থাকতেন না। নাওয়া খাওয়া ভুললে সারাদিন কাজ নিয়েই থাকতেন। তন্ময়বাবু এলে ওনার সাথে যা একটু কথাবার্তা বলতেন আর কি। তোমার বাবুর ছেলে বাড়িতে আসতো না? আসতো, যখন টাকা লাগতো তখন আসতো। এমনিতে এ বাড়িতে আসতে ভাল লাগতো না হয়তো। কী সব ওই ফিল্ম টিলিম করবে বলেই ভাবতো সব সময়। বাবু খুব রাগ করলেও শুনতো না। আচ্ছা, বাবুর ছেলের সাথে এর মধ্যে কোনো ঝগড়া বা কথা কাটাকাটি হয়েছিল? রামা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হ্যাঁ বাবু, মনে পড়ছে। কদিন আগে ছোটবাবু এসেছিল টাকা চাইতে। বাবু 1 টাকাও দেবেন না বলেছিল। তাই নিয়ে খুব চেল্লামিল্লি হলো। বাবু শেষে রেগে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। বাবুর ঘর থেকে কি কিছু চুরি গেছে? আমি দেখছি বাবু, কিছু চুরি যায়নি। এবার ভালো করে মনে করে বলো তো, তোমার বাবুর সাথে কোনো মহিলা কোনোদিনও দেখা করতে এসেছেন? রামা ভালো করে ভাবল, তারপর বলল, না বাবু, তবে হ্যাঁ, অনেক দিন আগে একজন মহিলা ছিল। কি কথা হয়েছিল তাদের মধ্যে বলতে পারবে? আগে তা তো আমি জানি না বাবু। দরজা বন্ধ করে কথা কইছিল তার সাথে, এইটুকু তা দেখছিলাম। কত বয়স হবে ওই ভদ্রমহিলার? অত তো আমি বুঝি না, তবে খুব বেশি হবে না। ওই ধরুন না 30 মতো হবে হয়তো। তোমার সাথে ওনার কোনো কথা হয়েছিল? না। রামাকে ছেড়ে এবার আমি তন্ময়বাবুর সাথে কথা বলতে শুরু করলাম। তন্ময়বাবু, আপাতত কোনো সঠিক প্রমাণের অভাবে পুলিশ আপনাকে ছেড়ে দিলেও আপনি কিন্তু এখনও বিপদমুক্ত নন। আমি কি করব এবার ব্যোমকেশবাবু? আপনি কোনো মহিলার কথা জানেন যাকে মনোজবাবু চিনতেন? না, ওনার মুখেও কোনোদিন কোনো মহিলার কথা না না, আমি 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 শুনিনি। কেউ তো আছে যার সাথে মনোজবাবুর একটা সম্পর্ক ছিল, না হলে তিনি এত গোপনে কেন তার সাথে কথা বলবেন? আচ্ছা তন্ময়বাবু, আজ আপনি ফিরে যান। আশা করি পুলিশ এত তাড়াতাড়ি আপনাকে গ্রেফতার করবে না, বিশেষত আমি যখন কেসটা হাতে নিয়েছি। আপনি ফিরে গিয়ে বাড়িতেই থাকুন, আর যদি এই কেসের ব্যাপারে কিছু মনে পড়ে আমাকে জানাবেন, কেমন? ব্যোমকেশবাবু, ব্যোমকেশবাবু বিশ্বাস করুন, আমি সত্যি খুনটা করিনি। সত্য অন্বেষণ করাই আমার কাজ, তা আমি করবই তন্ময়বাবু। আপনার কোনো দোষ না থাকলে আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না। তন্ময়বাবু দোনামোনা করতে করতে বাড়ি ফিরে গেলেন। আমিও বাড়ি ফিরে এলাম। তাহলে কেসটা কোথায় দাঁড়ালো ব্যোমকেশ? হাতে তো কিছুই রইল না। সত্যি তাই ছিল ব্যাপারটা। আর ঠিক তখনই আমার হাতে এলো এই কেসের একটা বড় সড়ো প্রমাণ। কি সেটা?
এমন সময় সত্যবতী চা নিয়ে ঘরে ঢুকলো। কি ব্যাপার, কি চলছে তোমাদের? অতীত স্মৃতিচারণা সত্য, অতীত স্মৃতিচারণা। অতীতের সুন্দর দিনগুলোকে রোমন্থন করছি। সে তো হবেই, না জানি কত সব মধুর মধুর স্মৃতি আছে। বলেই সত্যবতী মুখটা সামান্য বেঁকিয়ে একটু রাগ প্রকাশ করল। সত্যবতীর কথার খোঁচাটা আমি কিন্তু বুঝতে পারলাম। বোমকেশ সেটা বুঝেই হেসে বলল, আহা, সে কি দিন ছিল, কত মধুর মধুর স্মৃতি। কথার মাঝেই সত্যবতী বলল, হ্যাঁ, ওই নিয়েই থাকো, আমি চললাম। বলে সত্যবতী বেরিয়ে গেল। বোমকেশ একেবারে হো হো করে হেসে উঠল। আমি বললাম, তারপর কি পেলে বোমকেশ? পরদিন সকালে রাখালের টেলিফোন এলো। সে একটা নতুন খবর দিল আমায়। মনোজবাবুর উকিল নাকি তার সাথে দেখা করতে এসেছেন। মনোজবাবুর খুনের খবরটা তিনি পেয়েছেন আজ সকালেই, আর তারপরেই তিনি রাখালকে জানান মনোজবাবু তার উইল করে রেখেছিলেন। সেই উইলে সমস্ত সম্পত্তির কিছুটা তার ছেলে মনতোষের নামে, খুব অল্প শতাংশ তন্ময়বাবুর নামে, আর বাকি অনেকটা কোনো এক মনীষা নামের মহিলার নামে করে গেছেন। এই কেসে আমার হাতে তখন সত্যি বলতে কোনো সূত্রই নেই, তাই আমি এই সূত্রটাকে হাতছাড়া করতে চাইলাম না। তাড়াতাড়ি থানায় পৌঁছে গেলাম। রাখালের কাছ থেকে আগের মতোই সবটা শুনে নিয়ে তাকে বললাম, আশা করি তুমি উকিল ভদ্রলোকের ঠিকানাটা জেনে নিয়েছ, কি তাই তো? তা তো নিয়েছি, কিন্তু এই উইলের হিসেবেও কিন্তু তোমার মক্কেল তন্ময় বাবুর আরও একটা খুনের মোটিভ সামনে আসছে। ঠিক কি বলতে চাইছো রাখাল? আমি এই মুহূর্তে সেই মহিলার কথা ছাড়া আর অন্য কিছুই ভাবছি না। উইল হিসেবে মনোজবাবু তার ছেলে আর ওই মহিলাকে বেশি সম্পত্তি দিলেও কম সম্পত্তি কিন্তু দিয়েছেন তন্ময় বাবুকে। এতদিন ধরে তার পৃষ্ঠপোষকতা করেও পেয়েছেন সামান্যই। এটা কি মোটিভ নয়? রাখাল, তুমি ভুলে যাচ্ছ তন্ময়বাবু মনোজবাবুর নিজের কেউ নন, তাই তার সম্পত্তিতে তার কোনো দাবি থাকতে পারে না। এসব ছাড়ো, এখন চলো উকিলের বাড়িতে একবার যাই, কেমন? আচ্ছা, এই নতুন ভদ্র মহিলা কোথা থেকে এলেন? আর মনোজবাবুর ছেলের ব্যাপারেও তো কিছু জানাও যায়নি এর মধ্যে। রাখাল মনোজবাবুর ছেলের ব্যাপারে খোঁজ নিয়েছিলেন, কিন্তু সে তখন শহরের বাইরে একটা সিনেমার অডিশনের জন্য। সে ব্যাপারে তার আর্ট কলেজের অধ্যক্ষ আর সিনেমার শুটিং কোম্পানির লোকেরা সাক্ষী দিয়েছেন। তার বাবার মৃত্যুর খবর পাঠানো হয়েছিল, পরদিন তার ফিরে আসার কথা। আমি আর রাখাল গিয়ে পৌঁছালাম উকিল ভদ্রলোক মিস্টার সরকারের বাড়িতে। তার বাড়িটা ছোট, একতলা বাড়িটার সামনের ছোট্ট জায়গাটায় কয়েকটা ফুলের গাছ, তারপর বড় দরজা পেরিয়ে নিচে দুটো ঘর। আমরা দরজায় নক করতেই ভদ্রলোক এসে দরজা খুললেন। তারপর রাখালকে দেখে বললেন, আপনি এখন? আসলে আপনার ক্লায়েন্টের খুনের ব্যাপারটা এই বোমকেশবাবু দেখছেন, সেই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলার প্রয়োজন ছিল। আচ্ছা, আসুন, ভেতরে আসুন। আমরা ভিতরে গিয়ে বসলাম। একটা টেবিলের ওপর কিছু কাগজপত্র রাখা, তার সামনে একটা সোফা রাখা। আমরা তাতে গিয়েই বসলাম। এদিক ওদিক তাকিয়ে দেখে মনে হলো ভদ্রলোক একাই থাকেন। ঘরটা বেশ সুন্দর করে গোছানো হলেও একটা অনধিক্যের ভাব রয়েই গেছে। বলুন, কি জানতে চান? আপনার ক্লায়েন্ট মনোজবাবু তার শেষ উইলটা কবে করেছিলেন? আপনি ঠিক ধরেছেন, কিন্তু কিভাবে বুঝলেন বারবার তিনি উইল বদলেছেন? আপনার টেবিলে এই মুহূর্তে মনোজবাবুর উইলের একটা কপি বোধহয় রয়েছে। তার তারিখটা খুব বেশি পুরনো নয়, তাই যিনি উইল সম্পর্কে এতই সচেতন তিনি এত দেরিতে উইল করবেন তা তো হতে পারে না। এর আগে অনেক উইল করলেও শেষ উইলটা তিনি করেছেন মাত্র 1 মাস আগে। 1 মাস আগে? আর তারপরেই এই খুন? আচ্ছা, এই উইলে যে অচেনা ভদ্রমহিলার কথা আছে সে ব্যাপারে আপনি কি কিছু জানেন? মিস্টার সরকার একটু ইতস্তত করলেন, তারপর বললেন, দেখুন, ক্লায়েন্টের অনেক কথা আমাদের গোপনীয় রাখতে হয়। এই ব্যাপারটা অনেকটা তেমনই।
মানে আপনি তো জানেন এই ব্যাপারটা। বলে রাখালের দিকে তাকালেন। দেখুন, আমি সেটা জানি, কিন্তু এই ক্ষেত্রে হয়তো এই তথ্যটা আমাদের কাজে লাগতে পারে, তাই আপনার কাছে জানতে চাওয়া। এই ব্যাপারটা নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয় ব্যোমকেশ। ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আচ্ছা বেশ, মনোজবাবুর সাথে আমার প্রথম আলাপ হয় আজ থেকে প্রায় 5 বছর আগে। তখন থেকেই তিনি পেইন্টিংয়ের বিষয়ে বেশ নাম করেছেন। আমার কাছে প্রথম এসেছিলেন একটা অন্য সমস্যা নিয়ে। ধীরে ধীরে আমাদের আলাপ বাড়ে। আমি তাকে পরামর্শ দিই একটা উইল করে রাখতে, কারণ তিনি বলেছিলেন তার ছেলে বড় অবাধ্য, নিজের মতো সিনেমা না কি নিয়ে যেন সারাদিন মেতে থাকে। এরকম অবস্থায় তাকে বাগে আনার একমাত্র উপায় উইল করে তাকে সম্পত্তির অংশ কম দেওয়া। প্রথমে তেমনই উইল হয়, কিন্তু পরে মনোজবাবুর কোনো এক ছাত্রের কথায় তিনি আবার উইল বদল করেন। সেই উইলে ছেলেকে সম্পত্তির অনেকটাই দেন, আর তার সাথে যোগ করেন মনীষা নামের সেই মেয়েটির নাম। আমি তার কাছে জানতে চাইলে প্রথমে আমায় কিছু বলেন না, পরে জানান এই মনীষা তার আগের পক্ষের মেয়ে। মানে মনোজবাবুর 2 বার বিয়ে হয়েছিল? অনেকটা তাই, অন্তত তিনি যা বলেছেন। তার গ্রামের বাড়িতেই তার একবার বিয়ে হয়ে যায়। তিনি বাড়িতে স্ত্রী রেখেই শহরে আসেন, ছবি আঁকায় নাম করবেন বলে। নিজের গ্রামের সাথে অনেক দিন যোগাযোগ রাখেন না তিনি। যখন গ্রামে ফেরেন, সে গ্রামের চিহ্ন আর নেই। বন্যায় সব ভেসে গেছে। ভগ্ন হৃদয় নিয়ে তিনি আবার এই শহরে ফিরে আসেন। ততদিনে নিজের পায়ে দাঁড়িয়েছেন, আবার নতুন বিয়ে করেন, পুরনো সব কিছু ভুলে নতুন করে শুরু করেন সব। মাত্র বছর 2 আগে তার সাথে আবার সেই পুরনো স্ত্রীর মেয়ের সাথে কোনোভাবে যোগাযোগ হয় তার, আর সেই মেয়ের জন্যই এই উইল। আপনার কি মনে হয় মনীষা দেবী কি এই উইলের ব্যাপারে জানতেন? আমি নিশ্চিত নই, তবে মনোজবাবু তাকে বলে থাকলে নিশ্চিত জানবেন। আর কিছু জানেন মনোজবাবুর ব্যাপারে, মানে ওই অদ্ভুত কিছু? আর তো কিছু মনে নেই, তবে হ্যাঁ, একটা ব্যাপার। মনোজবাবু বলেছিলেন এই উইলটাও তিনি বদলাবেন। কেন? তা ঠিক জানা নেই, তবে একদিন আমার বাড়িতে এসে তিনি বলেছিলেন তার জীবনের ভয় আছে, কাছের কেউ তাকে মারতে চায় বলে তার মনে হচ্ছে। এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। 1 মিনিট বসুন। এই এই- এই 1 মিনিট ব্যোমকেশ, তুমি হঠাৎ জল চাইলে কেন? আরে কথা বলতে বলতে জল তেষ্টা পেয়েছিল তাই। তুমিও না অজিত? আচ্ছা বেশ, তারপর বলো। ব্যোমকেশ এবার সত্যবতীকে 2 কাপ চায়ের জন্য বলল। সত্যবতী এসে বলল, এই কি গল্প হচ্ছে গো, আমিও শুনবো। হ্যাঁ বৌঠান, তুমিও বসো। ব্যোমকেশ আজ তার অতীত জীবনের প্রেমের গল্প বলছে। ব্যোমকেশ হা হা করে হেসে উঠল, তারপর বলল, এও এক ধরনের প্রেমই বটে। মানুষের প্রেমে থাকে রহস্য। সাদামাটা একঘেয়ে প্রেমে মানুষের ভালো লাগে না। ঠিক তেমনই রহস্য ভরা কেসেও থাকে এমনই এক প্রেম। খুনি কে কিংবা আসল অপরাধী কে তা চট করে জানা হয়ে গেলে আমেজটা ফিকে হয়ে আসে। সে যাই হোক, রাখাল আর আমি মিস্টার সরকারের বাড়ি থেকে বেরিয়ে সোজা থানায় এলাম। চা খেতে খেতে রাখাল প্রশ্ন করল, কি বুঝছো তাহলে? কেসটা ক্রমশ ঘোরালো হয়ে যাচ্ছে রাখাল। সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু সন্দেহের তালিকা থেকে আমি কিন্তু তোমার ওই তন্ময়বাবুকে সরাতে পারছি না। সরাচ্ছি তো আমিও না, শুধু একটা একটা করে নাম বেড়ে যাচ্ছে সন্দেহের তালিকায়। আচ্ছা, এই মনোজবাবুর ছেলের সাথে কি একবার কথা বলা যায়? অবশ্যই, সে তো আজই ফিরবে বলে জানিয়েছিল। দাঁড়াও, একবার তার কলেজে ফোন করি। রাখাল কলেজে ফোন করতে জানা গেল মনতোষ ফিরে এসেছে। আজ বিকেলে সে বাড়িতে ফিরবে। এর মধ্যেই আমি তন্ময়বাবুর ঠিকানাটা নিয়ে নিয়েছিলাম রাখালের কাছ থেকে, তাই তাকে আজ বিকেলে মনোজবাবুর বাড়িতে আসতে বলে বাড়ি ফিরে এলাম। তারপর পুটিরামের হাতের মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে বিছানার ওপর শুয়ে
ভাবতে লাগলাম কেসটাকে নিয়ে। কি ভাবছিলে? আমি ভাবছিলাম খুনের মোটিভটা নিয়ে। মনোজবাবুর উইলের মধ্যে তার ছেলে মনতোষবাবু, তার আগের পক্ষের মেয়ে মনীষা দেবী আর তন্ময়বাবু সবাই লাভবান হতেন। তাহলে তাদের মধ্যে কেউ কেন তাকে খুন করতে যাবে? একমাত্র যদি তার উইল বদলের কথা কেউ না জেনে থাকে, আর নতুন উইলে তিনি কার জন্য কী ব্যবস্থা করতেন তাও তো জানা নেই কারুর। কিন্তু উইল যে তিনি বদলেছেন তার তো কোনো প্রমাণ নেই। না, তা ছিল না। মিস্টার সরকার তার সম্ভাবনার কথা বলেছিলেন। উইল যে তিনি বদলাননি বা বদলাতে পারেননি তার প্রমাণ মিস্টার সরকার নিজেই। কারণ উইল বদলালে তা তো তিনি নিজেই বদলাবেন। তারপর বিকেলে মনোজবাবুর ছেলের সাথে কি কথা হলো? বিকেলে আমি যখন মনোজবাবুর বাড়ি গেলাম তখন দেখি তন্ময়বাবু আর মনতোষবাবু সেখানে আছে। মনতোষের বয়স অনেক কম, সে দু হাতের মধ্যে মাথা ঢেকে কেঁদে চলেছে। আমি ঢুকতেই আমার সাথে দেখা হলো। সে বলল, বাবু কিছু জানতে পারলেন আমার বাবুরে কে খুন করছিল? আমি উত্তরটা দিলাম, যা সত্যি তাইই বললাম। দেখো রামা, খুনি কে তা এখনো জানা যায়নি। আমি সে চেষ্টাই করছি। আশা করি খুব তাড়াতাড়ি তার সন্ধান আমি পেয়ে যাব। আমার কথায় মনতোষ মুখ তুলে তাকালো। তন্ময়বাবু বললেন, মনতোষ, ইনি হলেন ব্যোমকেশবাবু। তোমার বাবার কেসটা উনিই দেখছেন। আর ব্যোমকেশবাবু, এ হলো মনতোষ, মনোজবাবুর ছেলে। আমি চেয়ারে বসতে বসতে বললাম, আমি খুবই দুঃখিত মনতোষ। তোমার বাবার এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় তোমার যে কতটা ক্ষতি হলো তা আমি বুঝতে পারছি। তবে আমি তোমায় কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি পারি তার খুনিকে আমি তোমার সামনে হাজির করব। আমার মনে হয় বাবার খুন সেই করেছে। আমি চমকে উঠে বললাম, কে মনতোষ? কার কথা বলছো তুমি? আমি আগে একবার বাবার কাছে টাকার প্রয়োজনে এসেছিলাম। আমি জানতাম বাবার কাছে টাকা আছে, আমি দেখেওছি। কিন্তু বাবা বললেন ও টাকা অন্য একজনকে পাঠাতে হবে। তারপর একদিন জানতে পারলাম বাবা প্রতি মাসে কাকে যেন টাকা পাঠান। এই সময় তন্ময়বাবু কথা বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, মনোজবাবু মাঝে মাঝেই কাকে যেন টাকা পাঠাতেন। আমিই ব্যাংক থেকে তার টাকা তুলে আনতাম। প্রতি মাসের শেষে তিনি আমায় 5,000 টাকা করে তুলে আনতে বলতেন। আপনি জানতে চাননি কখনো যে এই টাকা তিনি কাকে পাঠান? জানতে চেয়েছিলাম, কিন্তু তিনি কখনো বলেননি। বলতেন সব কিছু জানতে নেই তন্ময়, অনেক কিছু না জানাই ভালো। হয়তো জানলে তোমার মনে আমার জন্য যে জায়গাটা আছে তা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই টাকা পাঠানোর ব্যাপারটা ঠিক কবে থেকে শুরু হয়েছে? তা প্রায় বছরখানেকের বেশিই হবে, কিন্তু কাকে পাঠাতেন তা জানা নেই। মনোজবাবু তার উইলে মনীষা দেবী নামে একজনকে উল্লেখ করেছেন। তাকে আপনারা কেউ চেনেন? তন্ময়বাবু অবাক হয়ে তাকিয়ে রইল। তবে মনতোষ বলল, জানি। বাবার সাথে শেষ যেদিন আমার কথা হয় সেদিন তিনি আমাকে বলেছিলেন এ ব্যাপারে। এই বিষয়ে তোমার কি মত? দেখুন ব্যোমকেশবাবু, এখানে বাবার কোনো দোষ নেই। যদি তিনি সম্পর্ক ছিন্ন করে নিজে সরে আসতেন সেখানে তার দোষ থাকতো, তবে তিনি ফিরে গিয়েছিলেন। বাকিটা ভাগ্যের ব্যাপার। আমার এ ব্যাপারে কোনো আপত্তি ছিল না। এমনকি সে যদি এ বাড়িতে আসে তাতেও আমার কোনো আপত্তি ছিল না। এমনটা কি হতে পারে না তিনি মনীষা দেবীকেই টাকা পাঠাতেন? হতেই পারে, আর হওয়াটাই স্বাভাবিক। তবে ব্যাপারটা লুকিয়ে রাখার কি প্রয়োজন ছিল তাহলে? সেখানেই তো সমস্যা মনতোষ। আচ্ছা, আর কি কিছু জানো তুমি এই ব্যাপারে? মানে মৃত্যুর আগে এমন কিছু কি তিনি বলেছিলেন যাতে মনে হয় তার ওপর কারো রাগ কিংবা খুন করার মতো কারণ হতে পারে? শেষ যেদিন আমার সাথে কথা হয় অসংলগ্ন কথাবার্তা বলেছিলেন। একটা বড় সিদ্ধান্ত নিতে চাইছিলেন নাকি আমার ভালোর জন্য। সেই মনীষা নামের মেয়েটি, মানে আমার দিদির ভালোর জন্য। আমি বেশ খুশিই ছিলাম। আসলে বাবার ইচ্ছেতে আঁকতে আমার ভালো লাগতো না।
বাবা রাগ করতেন, কিন্তু আমায় খুব সাহায্য করে গেছেন বরাবর। সেই মানুষটা আজ এইভাবে। মনতোষ কেঁদে ফেলল। আমি ব্যোমকেশকে থামালাম। এই 1 মিনিট, এই টাকা পাঠানোর ব্যাপারটা কোথা থেকে এলো? আবার একটা নতুন সন্দেহভাজন ব্যক্তি? হ্যাঁ অজিত, তাই। আর টাকা পাঠানোর কারণই বাকি এটা হতে পারে যে মনোজবাবু তার মেয়ে মনীষা দেবীকে টাকা পাঠাতেন, আর দ্বিতীয় কারণ হতে পারে কেউ কোনো একটা ব্যাপার নিয়ে ব্ল্যাকমেল করছিল মনোজবাবুকে। কিন্তু কে সেটা? ব্ল্যাকমেল যদি করেই থাকে কেউ, তাহলে সে খুন করতে যাবে কেন? প্রতি মাসে 5,000 টাকা হাতছাড়া হয়ে যাবে না তার? এইটাই ছিল মনোজবাবুর ভুল। তিনি ব্ল্যাকমেলারকে টাকা দিতে অস্বীকার করেন, আর তার পরিণতি তার মৃত্যু। কিন্তু আমি আর পুলিশ তখনও কেসের কোনো মোক্ষম সূত্র পাইনি। পরদিন সকালে আমি, রাখাল আর মনতোষ বেরিয়ে পড়লাম মনীষা দেবীর গ্রামের উদ্দেশ্যে। তার সাথে দেখা করে কথা না বলা পর্যন্ত কেসটা যে আর এগোনো যাবে না। হয়তো দেখা যাবে যে ব্ল্যাকমেলের কথা আমরা ভাবছি তা আদৌ হয়ইনি। হয়তো মনোজবাবু মনীষা দেবীকেই টাকা পাঠাতেন, হয়তো আমরাই ভুল সন্দেহ করছি। কিন্তু তুমি ঠিকানা কোথায় পেলে? মনতোষ কিংবা আর কেউ তো ঠিকানা জানতো না তার। হ্যাঁ, তাই তো। এই তোমার ঠিকানাটা কে দিল? ব্যোমকেশ হাসল, তারপর বলল, একটু চোখ কান খোলা রাখলেই এমন অনেক কিছুই পাওয়া যায় যা তোমার সামনেই আছে, অথচ তুমিই দেখতে পাচ্ছ না। অনেক বেশি কিছু বা বড় জটিল কিছুর চেয়ে সহজ অনেক কিছুই অনেক বেশি সাহায্য করে অজিত। সে যাই হোক, ঠিকানাটা আমি পেয়েছিলাম মিস্টার সরকারের বাড়ির টেবিলে রাখা মনোজবাবুর উইলের খসড়া থেকেই। তবে খোঁজটা সহজ ছিল না। আমরা প্রথমে গিয়ে পৌঁছাই সেই গ্রামের থানায়। থানা থেকে লোক যায় আমাদের সাথে, তাই সময় লাগলেও খুঁজে পাওয়া যায়। মনীষা দেবীর সাথে কথা বলে তোমার কি মনে হলো? তার সাথে কথা বলে কিছু মনে হওয়ার আগে যে কথাটা মনে হলো তা হলো মাসিক 5,000 টাকা মাসোহারা, আর মনোজবাবুর বাড়ির সম্পত্তির কোনোটাই তার প্রয়োজন নেই। সে বাড়ি নয়, জমিদার বাড়ি। তার সাথে কথা বলে জানা গেল যখন গ্রামে বন্যা হয় তখন সে অনেক ছোট। মায়ের সাথে ঘুরতে ঘুরতে এই গ্রামে এসে আশ্রয় পায় জমিদার বাড়িতেই। তার মা এই বাড়িতে ফাই পরমাস খাটত, কিন্তু তাকেও অবহেলা কেউ করেনি। জমিদারের ছেলের সাথেই সে বড় হয়েছে। পড়াশোনায়ও ভালো ছিল, সে ম্যাট্রিকও উত্তীর্ণ করেছে। পরে জমিদারের ছেলের সাথেই বিয়ে হয়েছে তার। বাবার মৃত্যুর খবর শুনে সেও ভেঙে পড়ল। জমিদার নিজে এসে আমাদের আপ্যায়নও করলেন। সব শুনে মনতোষকে ওখানে যাওয়ার জন্য বললেন বারবার। আমরা ফিরে আসার আগে মনীষা দেবী মনতোষকে জড়িয়ে ধরে আবার কেঁদে ফেললেন। মনতোষ কথা দিল এদিকের ব্যাপারটা মিটলে আবার আসবে সে দিদির কাছে। তবে একটা ব্যাপার আমার জানা হয়ে গেল এর মধ্যেই। মানে কাজের কাজ আর কিছুই হলো না? অবশ্যই হলো। একটা ভিকটিম যে কমে গেল। যার খুন করার কোনো মোটিভই নেই তাকে ভিকটিম লিস্টে রেখে কি হবে বলো তো? তাহলে খুনি কি? ফেরার সময় ওটাই ভাবতে ভাবতে আসছিলাম। হঠাৎ পথের একপাশে তাকিয়ে দেখি একটা চায়ের দোকানে কয়েকজন লোক বসে চা খাচ্ছেন। চায়ের কাপ তাদের ঠোঁট পর্যন্ত যাচ্ছে, তারপর আবার নেমে আসছে। এই আবার শুরু হলো। না অজিত, ওটা দেখতে দেখতেই আমার মাথায় একটা চিন্তা এলো, আর তার ওপর ভিত্তি করেই আমি একটা প্ল্যান করলাম। আবার প্ল্যান? হ্যাঁ অজিত, আর সেই প্ল্যানের প্রথম কাজ হিসাবে রাখালের সাথে পরামর্শ করলাম, আর সেই হিসাবে বাড়ি ফিরে অপেক্ষা করতে লাগলাম রাত হবার জন্য। আবার নৈশ অভিযান? জি আজ্ঞে, আবার নৈশ অভিযান। এই কেসের মোটিভ সবার প্রায় সমান ছিল, হয় মনোজবাবুর উইলের সম্পত্তি আর না হয় ব্ল্যাকমেলের টাকা। কেউ মনীষা দেবীর ব্যাপার নিয়েই তাকে ব্ল্যাকমেল করতো, সেই ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। কিন্তু শক্ত কোনো প্রমাণ নেই, তাই একটা জাল পাতার দরকার ছিল। তা সেই জালে কি পাখি পড়ল? ব্যোমকেশ আবার হেসে উঠে চেয়ার ছেড়ে জানলার দিকে তাকাল, তারপর বলল, রাতে গিয়ে মনোজবাবুর বাড়িতে রান্নাঘরে লুকিয়ে রইলাম।
ঠিক কতক্ষণ অপেক্ষা করতে হবে তা জানা নেই। মনতোষকে আগেই বলা ছিল সে আমার কথা অনুযায়ী রাখালের সাথে থানায় থাকবে, একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তাদের। সেই কাজটা সেরেই তারা আবার চলে আসবে এখানে। কথা মতো আমি ঘরে ঢোকার পরেই তারা বাইরে থেকে তালা দিয়ে চলে গেল নিজের কাজে। যাবার সময় রাখাল বলে গেল, তোমার রিভলভারটা সাথে আছে তো? আমি জামার পকেট থেকে সেটা বার করে দেখালাম। ওরা চলে যেতেই আমি বসে বসে ভাবতে লাগলাম। এই রান্নাঘরে পাশাপাশি দুটো চায়ের কাপের একটাই আমি লিপস্টিকের দাগ পেয়েছিলাম, অথচ মনীষা দেবীর সাথে দেখা হওয়ার পর মনে হয়নি যে তিনি খুব একটা প্রসাধন সামগ্রী ব্যবহার করেন। আর সেই ব্যাগে পাওয়া হোটেলের বিল দেখে সেই হোটেলে রাখাল খোঁজ নিয়ে রেখেছে সেখানে ওই তারিখে কোনো মহিলা থাকতে যাননি, বরং তিনি জানান তাদের বিল বইটা কয়েকদিন আগেই চুরি হয়ে গিয়েছিল। এইসব ভাবছি আর অপেক্ষা করছি ঠিক কতক্ষণ সময় লাগতে পারে খুনির আসার জন্য। বেশ মশাও কামড়াচ্ছিল, কিন্তু হাত দিয়ে মশা মারলেও তার শব্দ হবে আবার, তাই মশার কামড় খেয়েও চুপ করে বসেই রইলাম। কি করছিলে বলো তো? অপেক্ষা করছিলে নাকি কারো আসার? রাখালকে দিয়ে মোট 3 জনকে ফোন করিয়েছিলাম, তন্ময়বাবু, মনীষা দেবী আর মিস্টার সরকারকে। তাদের জানানো হয়েছিল মনোজবাবুর মৃত্যুর পর থেকে তার বাড়ি পুলিশ সিল করে রেখেছে। কাল সকালে একবার তার বাড়িতে তল্লাশি হবে। আমার মনে হয় সেখানে খুনি কোনো একটা কিছু ফেলে গেছে যা তাকে ধরিয়ে দিতে পারে, তাই কাল সকালে তা খোঁজা হবে। তারা চাইলে আসতে পারেন, যেহেতু এই কেসে তারাও পরোক্ষভাবে রয়েছেন। যে খুনি সে কি নিজে জানে না যে সে কিছুই ফেলে আসেনি? এই কেসে খুনি পাকা ক্রিমিনাল নয় যতটা আমার মনে হয়েছে, তাই কোনো সূত্র সে ফেলে গেছে কিনা সেই সম্ভাবনাটাই তাদের মনে জাগানো ছিল আমার কাজ। হতেই পারতো সেই রাতে কেউই আসবে না, তবে একটা সন্দেহ আমার ছিল, তাই এই ব্যবস্থা করেছিলাম। খুনি এলো? এলো। যখন আমি ভেবে নিয়েছি আজকে নৈশ অভিযান বৃথা, ভাবছি মনোজবাবুর ঘরে গিয়ে একবার থানায় ফোন করে বলি রাখালকে খবর দিতে। কিন্তু তার আগেই দরজায় একটা শব্দ হলো। আমি একটু নড়ে চড়ে আর একটু ভালো করে গিয়ে বসলাম। দরজা খুলে ভেতরে ঢুকলো একটা ছায়া মূর্তি। ভালো করে এদিক ওদিক দেখে নিয়ে সে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। আমি কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে উপরের দিকে গেলাম। দেখি দরজাটা ভেজানো, ভেতরে পায়ের খসখসে শব্দ হচ্ছে। আমি পিস্তলটা হাতে নিয়ে দরজাটা খুলে দিলাম। সাথে সাথেই ভেতরে ছায়ামূর্তি আমার দিকে তাকালো। আমি লাইটের সুইচটা জ্বালিয়ে দিয়ে বললাম, বড্ড কাঁচা কাজ করে ফেললেন মিস্টার সরকার। ধুরন্ধর উকিল হয়েও আপনি কিনা আমার ফাঁদেই পা দিয়ে ফেললেন। মিস্টার সরকার প্রথমে কিছুটা থতমত খেলেও তারপর কিছুটা স্বাভাবিক হয়ে বললেন, এসবের মানে কি? মানে আর কিছুই না মিস্টার সরকার, মনোজবাবুকে খুনের অপরাধে আমি আপনাকে দোষী সাব্যস্ত করছি। আপনার হাতে কোনো প্রমাণ আছে? সে প্রমাণ নিতে ইতিমধ্যে রাখাল আর মনতোষ আপনার বাড়িতে চলে গেছে। উইলে কি লেখা ছিল মিস্টার সরকার? মনোজবাবুর মৃত্যুর পর তার সম্পত্তি 3 জনের মধ্যে ভাগ হলেও তার রক্ষণাবেক্ষণের ভার থাকবে আপনার ওপর, তাই তো? আর যদি মনোজবাবুর খুনে যে কোনো একজনকে ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে আপনার একটা কাটা কমে গেল। এটা কি শক্তপোক্ত প্রমাণ হলো ব্যোমকেশবাবু? আসল কারণ তো এটা নয়। আসল কারণ হলো মনোজবাবুকে ব্ল্যাকমেল করে আপনি যে টাকাটা তার কাছ থেকে নিতেন তা হঠাৎ দিতে অস্বীকার করেন তিনি। এদিকে সন্দেহ হতে পারে ভেবে আপনি উইলে নিজের জন্য কিছুই নেননি। আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে প্রতি মাসের একটা নির্দিষ্ট সময় 5,000 টাকা জমা পাওয়ার হিসেব পাওয়া যাবে। কিন্তু আমি যে এ বাড়িতে এসেছিলাম তার কোনো প্রমাণ আছে? এমন সময় রাখাল আর মনতোষ ঢুকল। আমি তার দিকে তাকাতেই রাখাল মাথা নাড়িয়ে বলল, ব্যোমকেশ, তোমার সন্দেহই ঠিক। ওই যে চাটা আপনি করে খাইয়েছিলেন মনোজবাবুকে, আপনার বাড়িতেও সেই একই চায়ের গন্ধ আমি পেয়েছি। কিন্তু এই বাড়িতে যে চায়ের কাপ পাওয়া গেছে তাতে তো লিপস্টিকের দাগ ছিল। কোনো মহিলা? কথাটা মাঝপথে থামিয়ে দিলেন মিস্টার সরকার। আপনি কি করে জানলেন? আপনি তো সেদিন এই বাড়িতে আসেননি। তাহলে? মিস্টার সরকার চুপ করে রইলেন।
রাস্তার পাশের দোকানদার আপনাকে সেদিন এ বাড়িতে আসতে দেখেছেন। আপনার যাওয়ার পরে সে তন্ময়বাবুকেও আসতে দেখেছেন। ঠিক কী কারণে আপনি সেদিন এসেছিলেন আমাকে একটু বলবেন? মিস্টার সরকার আর কিছুই বললেন না। তিনি হঠাৎ করেই পকেট থেকে পিস্তলটা বার করে তারপর বললেন, বড্ড বেশি জেনে ফেলেছেন আপনারা। এখন সরুন, আমায় যেতে দিন। ভুল করছেন মিস্টার সরকার। পিস্তল ফেলে দিন, নিজেকে পুলিশের হাতে তুলে দিন। কখনোই না। আমার এত দিনের পরিকল্পনা ভেস্তে গেল। আপনাদের আমি ছেড়ে দেব? সরুন, সরুন বলছি। মিস্টার সরকার পিস্তল তুলে দরজার দিকে যেতে লাগলেন। আমি পিস্তল বার করার আগেই খেল দেখালো মনতোষ। খেল? কিসের খেল? হিরোদের কায়দায় শরীর সামান্য হাওয়ায় ভাসিয়ে একটা লাথি গিয়ে পড়ল মিস্টার সরকারের হাতে। পিস্তলটা ছিটকে যেতেই রাখাল তার হাত চেপে ধরে হাতকড়া পরালো। মিস্টার সরকার তখনও গর্জে চলেছেন, ভুল করছেন আমায় ধরে। আমার বিরুদ্ধে প্রমাণ কিন্তু খুব একটা মজবুত না, ভুলে যাবেন না আমিও একজন উকিল। ভুলিনি, আর আপনাকেও কিন্তু আমি মিথ্যে বলিনি। একটা প্রমাণ এই ঘরেই আছে, এখনো আছে। এবার সত্যবতী প্রশ্ন করল, কি প্রমাণ যা ওই ঘরেই আছে? একটা চেয়ারের ভাঙা পায়া। মনোজবাবুর মৃতদেহের পাশে একটা চেয়ার দাঁড় করানো ছিল। আমি রাখালকে বললাম, হাতে গ্লাভস পরে ওই চেয়ারের পায়াটা খোলো, ওটাই মার্ডার ওয়েপন। সেদিন আমি চেয়ারটা লক্ষ্য করতে গিয়ে ওটা দেখেছিলাম, তবে খেয়াল করিনি। কি মিস্টার সরকার, এবার প্রমাণ হবে তো? মিস্টার সরকার আর কিছুই বললেন না। রাখাল সেই কাঠের পায়া আর মিস্টার সরকারকে নিয়ে পুলিশের জিপে ফিরে গেল। বিছানার একপাশে বসে মনতোষ ধরা গলায় বলল, বাবা সব সময় আমার বিরুদ্ধতা করে গিয়েছিলেন, আর যখন তিনি মেনে নিলেন তখনই। ভেঙে বলে হবে না মনতোষ, তোমায় শক্ত হতে হবে। তুমি একা নও, তোমার দিদিও আছে। মনতোষ আমার দিকে তাকাতে দেখলাম তার চোখ চিকচিক করছে। বাহ, বেশ ইন্টারেস্টিং কেস তো। তা তো বটেই, মার্ডার ওয়েপন একটা কাঠের পায়া। এরপরে তন্ময়বাবু একদিন আমার কাছে এসেছিলেন, অনেক ধন্যবাদ আর একটা ছবি উপহার দিয়েছিলেন আমায়। সেই ছবিটা আছে? না, এখন আর সেটা নেই। এই, তোমরা চা খাবে আর? হলে ভালোই হয়। আচ্ছা বসো, আমি আনছি।